আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ফাঁসির রায় দেখে একটি মহল জুলাই গণহত্যার বিচার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকার, ইসি ও দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, আশা সিইসির। ভোট শান্তিপূর্ণ করতে একগুচ্ছ পরামর্শ বিভিন্ন দলের। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারও হচ্ছে না প্যারেড উদযাপন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। গত বছর 5 আগস্ট ওসি সায়েদের নির্দেশে আশুলিয়া থানার সামনে সরাসরি গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ সদস্যরা। পরে ওসির নির্দেশেই পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে ফেলে তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আজ রাজসাক্ষীর জবানবন্দিতে এসব তথ্য জানান এসআই আফজালুল হক। জুলাই গণ আন্দোলনে আশুলিয়ায় 5 মরদেহের সাথে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন রাজসাক্ষী এসআই আফজালুল হক। এতে বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি। বলেন, 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর ওসি সায়েদের নির্দেশে বিকেলে আশুলিয়া থানার সামনে এএসআই বিশ্বজিৎ সহ আরও কয়েকজন পুলিশ সদস্য ছাত্র জনতার মিছিল লক্ষ্য করে সরাসরি গুলি করে। এ সময় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে। তখন ওসি সায়েদকে তার ঊর্ধ্বতন কারো সাথে ফোনে কথা বলতে দেখেন সাক্ষী আফজালুল। পরে ওসি সায়েদের নির্দেশে মরদেহগুলো প্রথমে একটি ভ্যানে এবং পরে পিকআপে ওঠানো হয়। এ বিষয়ে ওসি সায়েদ এসআই মালিক এবং এএসআই বিশ্বজিতের সাথে পরামর্শ করে। তখন তা দেখে আফজাল নিজে তার পিস্তল সাথে নিয়ে থানা ত্যাগ করেন। 10 দিন পর 15 আগস্ট থানায় এসে অস্ত্র জমা দেওয়ার সময় তিনি জানতে পারেন মরদেহগুলো ওসি সায়েদ ও বিশ্বজিৎ সহ অন্যরা পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। সাক্ষ্যে আফজাল শহীদদের জন্য কিছু করতে না পারার কথা জানিয়ে শহীদ পরিবার ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান। পরে আসামি পক্ষের জেরা শুরুর পর আজকের মতো কার্যক্রম মুলতবি করে ট্রাইব্যুনাল। কাল আবারও এই মামলার জেরার কার্যক্রম চলবে। প্রসিকিউশন জানিয়েছে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা জবানবন্দি দিচ্ছেন। তার ঘটনার বর্ণনা দিয়েছেন যে উনি যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, শাহেদ বা জাহেদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স এসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। এবং তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থতা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়। তখন তিনি ভেতরে চলে যান। এই বর্ণনাটা দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের দায়ে যখন শেখ হাসিনার বিচার চলছে, তখন মবক্রেসির মাধ্যমে একটি মহল বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে 24-এর গণঅভ্যুত্থানে বিএনপি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশ পরিবর্তনের দিকে যাচ্ছে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কৃতিতে ফিরে যেতে হবে। সব বিষয়ে একমত না হলেও জাতীয় স্বার্থে ভিন্ন মতকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান মির্জা ফখরুল। এতে বক্তারা বলেন, 24-এর গণঅভ্যুত্থানের পেছনে রয়েছে বিএনপির 16 বছরের রক্তাক্ত ইতিহাস, যা গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। যখন দেখি যে আপনার একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মবক্রেসি ভায়োলেন্স চলছে। রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব। দ্যাট ইজ ডেমোক্রেসি।
16 ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বিঘ্নে বিজয় দিবস উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। বিজয় দিবস উপলক্ষে এবারও প্যারেড উদযাপন হবে না বলে জানান উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে আনার ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। শেখ হাসিনার ফাঁসির রায় ঘিরে অস্থিরতার কোনো আশঙ্কা উড়িয়ে দেন উপদেষ্টা। বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই, কোন কর্মসূচিও কোন ধরনের পরিবর্তন নাই। সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় না, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। নারীকে পেছনে রেখে সুন্দর রাষ্ট্র গঠনে সামনে এগোনো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, দেশের মানুষ এখন নতুন দিনের স্বপ্ন দেখছে, আর কোনো ভেদাভেদ নয়, একে অপরের হাত ধরে এগিয়ে যেতে হবে। রাজধানীর আবু সাইদ কনভেনশন সেন্টারে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যারা করেছিল এখন সেখানেই তাদের ফাঁসি হলো। জুলাই বিপ্লব জাতির সামনে অনেক সুযোগ তৈরি করেছে উল্লেখ করে খালিদ হোসেন বলেন, এই সুযোগ কাজে লাগাতে না পারলে আরও 54 বছর অপেক্ষা করতে হবে। আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়, সাথে আবার তাহফিজও, এই যে কোঅর্ডিনেশন, এই যে সমন্বয়, এটা আমাদের আগামী দিনের নতুন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের সরকার যেটা গঠিত হবে নির্বাচনের মাধ্যমে, খুব ভালো সরকার গঠিত হবে আমরা আশা করতে পারি। খারাপ সরকার যদি আসে, জনগণের কল্যাণ করতে অসমর্থ হয়, জনগণের অভিপ্রায় কদর করতে ব্যর্থ হয়, এটার জন্য আমাদের তৈরি থাকতে হবে। সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসিরউদ্দিন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে ইসিকে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন রাজনৈতিক দলের নেতারা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা, প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজানো এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার সকালে সংলাপে অংশ নেন জামাত, এনসিপি ও গণসংহতি আন্দোলন সহ 7টি দল। স্বাগত বক্তব্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। ওনাদের এই সমস্ত আলোচনার প্রেক্ষিতে আর আমাদের জাতীয় নেতৃবৃন্দ সংলাপে আচরণবিধি নানা দুর্বলতা, প্রবাসীদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করা এবং গণভোট দেওয়ার জটিলতা, নারী প্রার্থীদের সাইবার বুলিং সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। আশঙ্কাজনক পরিস্থিতিতে বিশেষভাবে মা বোনদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান খুবই বিপজ্জনক। কারো বিরুদ্ধে অভিযোগ আসলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নির্বাচন কমিশনের কতটা আছে তা নিয়েও প্রশ্ন তুলেন এনসিপি নেতারা। প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের অটুট থাকার জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। Would you have a social media monitoring cell যারা এটা তদারকি করবেন যে কারা করছেন? এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র প্রার্থী যে মিস ইনফরমেশন ছড়ায় তেমন না, নামে বেনামে প্রার্থীর সাথে অ্যাফিলিয়েটেড না তারাও ছড়াতে পারেন। অন্যদিকে ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের জন্য অবৈধ অস্ত্র উদ্ধার করা, প্রশাসন নিরপেক্ষভাবে ঢেলে সাজানো এবং নির্বাচনী কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর জোর দাবি জানান জামাত নেতারা। একজন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে দিলে এটা খুব একটা বেশি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ হয় না। সংখ্যাটা একটু বৃদ্ধি করে অন্তত 5 জন সেনা সদস্য একটা ভোট কেন্দ্রে, স্ট্যাকিং ফোর্স তো থাকেই। মিথ্যা ও ভুয়া তথ্য যেন না ছড়ায় সে বিষয়ে কার্যকরী মনিটরিং অথরিটি গঠনের আহ্বান জানায় রাজনৈতিক দলগুলো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
আগামী নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা দরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে রাজধানীর মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কোর্স 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল এবং এজন্য প্রশংসার দাবিদার তারা। আগামী নির্বাচনেও সেনাবাহিনীর সহযোগিতা দেশবাসী প্রত্যাশা করে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে তাদের সহায়তা দরকার। অনুষ্ঠানে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসারের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। Now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very peaceful kind of celebration, mood of happiness and being together, still expressing their own desires and aspirations. So this is the task. I'm narrating all this because you have got all these things as you are here. জমি সংক্রান্ত বিরোধে প্রায় 1.5 যুগ ধরে বন্ধ রয়েছে শেরপুরের নকলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ কাজ। সংশ্লিষ্ট দফতর বলছে, জমি নিয়ে মামলার কারণে গাড়ি, পাম্প ও জনবল থাকা সত্ত্বেও চালু করা যাচ্ছে না ফায়ার সার্ভিস স্টেশনটি। দীর্ঘ 19 বছরও প্রকল্পটির কাজ শেষ না হয় হতাশ স্থানীয়রা। ছোটখাটো অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হচ্ছে বহু স্থাপনা ও ঘরবাড়ি। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদলের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। 2006 সালে শেরপুরের নকলা উপজেলার সদরে প্রায় 36 লাখ টাকায় শুরু হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণ কাজ। 60% কাজ শেষ হওয়ার পর জমি সংক্রান্ত জটিলতায় প্রকল্পটি আটকে আছে 18 বছর ধরে। এতে অগ্নিকাণ্ড বা যে কোনো দুর্ঘটনায় নকলার মানুষকে নির্ভর করতে হয় আশেপাশের ফায়ার সার্ভিসগুলোর উপর। ফলে ছোট আগুনও অনেক সময় বড় বিপর্যয়ের রূপ নেয়। শুধুমাত্র রাজনৈতিক সদিচ্ছা না থাকার কারণে আমাদের ফায়ার সার্ভিসটা চালু করা যায় নাই। হঠাৎ করে এই সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই কাজটা বন্ধ হয়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা হতাশায় আসছি। 2.5 বছর ধরে থাকতেছি, পরিষ্কার করতেছি যাতে এই নকলা ফায়ার সার্ভিস যাতে উদ্বোধন হয়। শেরপুর 2 আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী বলেন, রাজনৈতিক কারণে এর কাজ থেমে গেছে। দীর্ঘ প্রায় 1 যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। রাজনৈতিক কারণে এই প্রতিষ্ঠানটি অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। আদালতের রায় পেলেই দ্রুত স্টেশনটি চালু করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এই হিয়ারিংটা হয়ে গেলে আমাদের পক্ষে যদি রায়টা আসে তাহলে আমরা খুব দ্রুত আশা করছি যে স্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করতে পারবো। সরকারের অনুকূলে এই রায় আসলে পুনরায় এই ফায়ার সার্ভিসের যে অসমাপ্ত কাজ সেটি শুরু হবে মর্মে তারা আমাদেরকে জানিয়েছে। জমির মামলা নিষ্পত্তি করে অসমাপ্ত ভবন নির্মাণ দ্রুত শেষ করে সরকার নকলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে উঠছে দেশের বৃহৎ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড। ফলে জমির মালিকরা দীর্ঘদিন পর যেমন তাদের জায়গার ন্যায্য মূল্য পাবেন, তেমনি অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও বাণিজ্য ভারসাম্যহীনতা দূর হবে। দেশি বিদেশি বিনিয়োগে কর্মসংস্থান হবে লাখ লাখ বেকারের। জেলা প্রশাসক জানিয়েছেন, ইপিজেড গড়ে তোলার সব প্রক্রিয়া শেষ হয়েছে, খুব শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম।
নদী ভাঙন থেকে সিরাজগঞ্জ শহর রক্ষায় যমুনা সেতুর উত্তর পশ্চিমে অর্থনৈতিক অঞ্চল ২ নামে একটি প্রকল্প একনেকে অনুমোদন হয় ২০১৮ সালে। এরপর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ সরকারের অর্থায়নে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩৫০ একর জমিতে মাটি ভরাট করে সেনাবাহিনী। দীর্ঘ ৮ বছরেও অর্থনৈতিক অঞ্চল গড়ে না ওঠায় হতাশা দেখা দেয় সিরাজগঞ্জবাসীর মধ্যে। তবে দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে না উঠলেও মাটি ভরাট করা এলাকায় এবার দেশের বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বা ইপিজেড গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক নজরুল ইসলাম। খুব শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। এখানে যদি ইপিজেড হয় পুরো সিরাজগঞ্জের অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। এখানে হিউজ চাঞ্চল্য ফিরে আসবে সিরাজগঞ্জে আশা রাখছি, এবং পুরো সিরাজগঞ্জের অর্থনৈতিক অবস্থা পরিবর্তিত হবে। ইপিজেড গড়ে ওঠার খবরে প্রকল্পভুক্ত জমির মালিকরা দীর্ঘদিন পর তাদের জমির মূল্য পাবার আশায় বুক বেঁধেছেন। ব্যবসায়ী এবং স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। তাদের দাবি অতি দ্রুতই যেন ইপিজেডের আলোর মুখ দেখতে পারেন তারা। আজকে এই ইপিজেড হলে ইপিজেডের মাধ্যমে আমরা এই জমির ন্যায্য মূল্য পাবো। ইপিজেডের মাধ্যমে অনেক শিল্প কারখানা, যার মাধ্যমে আমাদের কর্মসংস্থানও হবে। ব্যবসা যেহেতু তাদের ফান্ড আছে এবং তারা ইপিজেডটা করতে পারবে এবং সিরাজগঞ্জকে তারা চয়েস করেছেন। ইপিজেড যদি গড়ে ওঠে আমি আশা করছি যে অনেক সম্ভাবনা এই অঞ্চল গড়ে উঠলে মানুষের উন্নতি হবে, আমাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। ইপিজেডটি নির্মিত হলে উত্তরাঞ্চলের পিছিয়ে থাকা অর্থনীতি চাঙ্গা এবং শিল্পায়ন বাড়বে বলে আশা করছে বাংলাদেশ অর্থনৈতিক জোন অথরিটি বেজা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার অর্থ সংবাদ। নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটে চলছে প্রায় ১০০ বছরের ঐতিহ্যবাহী দুদিন ব্যাপী মাছের মেলা। কালাই উপজেলার পাঁচশিরা বাজারে প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে এই মেলা বসে। স্থানীয়রা জানান, জয়পুরহাট সহ আশপাশের জেলা থেকে লোকজন সেখানে গেলেও মূলত মেলাটি জামাইদের মাছের মেলা নামে পরিচিত। এতে বিভিন্ন জাতের বড় বড় মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। মেলা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলে হাঁকডাক। চলছে বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা। আকার অনুযায়ী প্রতি কেজি মাছ ২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মেলায়। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত বলেও জানান তিনি। টেলিভিশনে দেয়া এক বক্তব্যে মাদুরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের আশপাশের ক্ষমতাধর কিছু গোষ্ঠী ভেনেজুয়েলাকে ব্যবহার করে ট্রাম্পকে ধ্বংস করতে চায়, তাই তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। দাবি করেন, এ ধরনের উস্কানি ট্রাম্পকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবও দেন তিনি। এর আগে গেল রোববার ট্রাম্প বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গাজা পুনর্গঠনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি চুক্তি ও প্রস্তাবিত বোর্ড অব পিস গঠনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় বিষয়ে ট্রাম্প পরিকল্পনায় সম্মত হলেও গাজার নিরাপত্তা, সীমান্ত নিয়ন্ত্রণ এবং বেসামরিকীকরণে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাবে আপত্তি রয়েছে সংগঠনটির। তাদের দাবি, স্বাধীন একটি ভূখণ্ডে বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া সম্ভব নয়। অন্যদিকে নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশ প্রস্তাবনায় স্বাক্ষর করে এটিকে গাজার ভবিষ্যৎ নির্ধারণে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি বলে মনে করছে। তবে হামাসের অস্বীকৃতিতে এই অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি জানিয়েছেন, তার দেশ যুক্তরাষ্ট্রে বর্তমান $৬০০ বিলিয়ন বিনিয়োগ বাড়িয়ে প্রায় $১ ট্রিলিয়ন উন্নীত করতে যাচ্ছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সৌদি প্রিন্স বলেন, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা খাতে স্বাক্ষরিত নতুন চুক্তিগুলো এই বিনিয়োগ বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। ট্রাম্প বিষয়টি চমকপ্রদ উল্লেখ করেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সৌদ দুই দেশের এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেন। জানান, স্বাক্ষরিত বড় চুক্তিগুলো দুই দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আঞ্চলিক আন্তর্জাতিক নিরাপত্তায় সহযোগিতা আরও জোরদার করবে। ময়মনসিংহ রেল স্টেশনের ওয়াশফিটে দাঁড়িয়ে থাকা জারিয়াগামী লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোর রাতে এই ঘটনা ঘটে। ওই সময় টহলরত রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও জিআরপি পুলিশ আগুন ছড়িয়ে পড়ার আগে দ্রুততার সাথে তা নিয়ন্ত্রণে আনে। বগিটির কিছু আসন পড়ে গেলেও আগুনে অন্যান্য বগি ও ট্রেনের ইঞ্জিনে ছড়াতে পারেনি। এ ঘটনার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন। সোয়া 4টার দিকে অজ্ঞাতনামা কেউ এখানে আগুন লাগিয়ে দেয়। এতে ট্রেনের বগির যে 27 থেকে 32 পর্যন্ত একটা বড় সিট থাকে, সিটের কিছু অংশ পুড়ে যায়। এই বিষয়ে আমরা তদন্ত করতেছি এবং তদন্ত সাপেক্ষে এবং রেলওয়ে কর্তৃপক্ষের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লালমনিরহাট সীমান্তের 62 কিলোমিটার পার্শ্ববর্তী দেশ ভারত দখল করে নিয়েছে এমন একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিজিবি। লালমনিরহাটের আদিতমারি উপজেলার দুর্গাপুর সীমান্ত এলাকায় দেখা যায় স্থানীয় মানুষজন স্বাভাবিক জীবনযাপন করছেন, তাদের মাঝে কোনো আতঙ্ক নেই। এ নিয়ে সীমান্ত এলাকায় কোনো উদ্বেজনা নেই। বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য একটি মহল এই ধরনের গুজব ছড়াচ্ছে বলে জানান লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম। বিজিবির উপরে ভরসা রাখেন। দেশের প্রত্যেকটি ইঞ্চি জমি আমাদের কাছে আমানত স্বরূপ। সেই জমি রক্ষা করার জন্য আমাদের বিজিবির দেশপ্রেমিক সদস্যরা 24 ঘন্টা রাত দিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তো বর্ডার সুরক্ষিত আছে, তো অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। ঋণ নিবেদিত এবং নির্মাতা মোহাম্মদ মুস্তফা কামাল রাজের এটা আমাদেরই গল্প সাড়া জাগিয়েছে নাট্যপাড়ায়। পারিবারিক গল্প নিয়ে নতুন এই নাটক ইতিমধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কিয়া পায়েল, খায়রুল বাশার, নুসরাই বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু সহ এই সময়ের এক ঝাঁক জনপ্রিয় তারকা। গত 5 নভেম্বর থেকে চ্যানেল আই ছাড়াও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে নাটকটি। এ প্রসঙ্গে নির্মাতা রাজ জানান, পারিবারিক বন্ধনের গুরুত্ব তুলে ধরা হয়েছে নাটকে। গল্পে পারিবারিক বন্ধন, ভালোবাসা, দ্বন্দ্ব আর মমত্ববোধ উঠে এসেছে। এবার খেলার খবর। মুশফিকুর রহিমের ক্যারিয়ারের 100তম টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দলের স্কোরে 52 রান যোগ করেন। 35 রানে ম্যাকব্রাইনের শিকার হন সাদমান। ওপেনাররা দলকে ভালো শুরু এনে দিলেও দিনের প্রথম সেশনে কেউ বড় কোনো ইনিংস খেলতে পারেননি। 34 রান করে সাজঘরে ফেরেন জয়। 17 রানের পুঁজিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাকব্রাইনের তৃতীয় শিকারে পরিণত হলে 95 রানে 3 উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল হকের সঙ্গে জুটি বাঁধেন 100তম টেস্ট খেলতে নামা মুশফিক রহিম। 100 রানের পুঁজিতে লাঞ্চ বিরতিতে যায় 3 উইকেট হারানো বাংলাদেশ। প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও খেলা হয়েছে 31 ওভার। প্রথম সেশনে 3 উইকেট হারালেও দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তুলেছে 92 রান। মুশফিক অপরাজিত ছিলেন 48 রানে আর মুমিনুল অপরাজিত 62 রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 198 রান। তিউনিসিয়ার রক্ষণে বারবার আক্রমণ করলেও জয় পায়নি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বছরের শেষ ম্যাচটি 1-1 সমতায় শেষ করেছে কার্লো আনচেলত্তির দল। ফ্রান্সের লিলেতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সেলেসাউদের প্রতিপক্ষ ছিল তিউনিসিয়া, কিন্তু 73% বলের দখলে রাখলেও খেলার 23 মিনিটে হাজেম মাস্তুরির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। প্রথমার্ধ শেষের 1 মিনিট আগে এস্তেভাও পেনাল্টি শটে ম্যাচে সমতা ফেরান।
বিরতির পরও আগ্রাসী মেজাজ ধরে রাখে ব্রাজিল। ৭৬ মিনিটে পেনাল্টিও আদায় করে নেয় তারা, কিন্তু অভিজ্ঞ এই মিডফিল্ডার লুকাস পাকেতার পেনাল্টি মিসে আর জয় পাওয়া হয়নি ব্রাজিলের। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনার ফাঁসির রায় দেখে একটি মহল জুলাই গণহত্যার বিচার ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুলের। সরকার, ইসি ও দলগুলোর সমন্বিত প্রচেষ্টায় এবার অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, আশা সিএসির। ভোট শান্তিপূর্ণ করতে একগুচ্ছ পরামর্শ বিভিন্ন দলের। 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারও হচ্ছে না প্যারেড উদযাপন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।